আজকের বিষয় ভারকেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি। আগে আমরা সেন্টার অফ মাস বা ভরকেন্দ্র সম্পর্কে পড়েছি। তো ভারকেন্দ্রের ব্যাপারটা হচ্ছে, যদি আমরা একটা বস্তু নেই, ধরে নিচ্ছি এই টাইপের একটি বস্তু নিচ্ছি, এর এখানে কতগুলো আমরা মাস দেখাতে পারি। ধরে নিচ্ছি এখানে আছে M1, এটা আছে M2, এটা ধরে নিচ্ছি M3। তাহলে এক্ষেত্রে এইভাবে এর ওজন কাজ করবে। নিচের দিকে M1G, এক্ষেত্রে M2G, এবং এক্ষেত্রে হয়ে যাবে M3G। তাহলে এই পুরো বস্তুটার মোট ভরটা যদি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কাজ করে, অর্থাৎ এই লাইনটা যদি দেখাই, এইটাকে আমরা G দিয়ে ডিনোট করতে পারি গ্র্যাভিটির জন্য, তাহলে এখানে মোট ওজনটা W লিখতে পারবো আমরা ক্যাপিটাল MG। G বিন্দু দিয়ে কাজ করবে, যেখানে ক্যাপিটাল M হচ্ছে M1 প্লাস M2 প্লাস M3। তাহলে এই জি বিন্দুটাকে বলা হবে ওই বস্তুটার ভার কেন্দ্র। তাহলে এই ক্ষেত্রে এই জিটাকে বলা হবে বস্তুর ভার কেন্দ্র। এটা সংজ্ঞা আমরা এরকম নিতে পারি, কোনো নির্দিষ্ট আকার ও আয়তন বিশিষ্ট বস্তুকে যেভাবে রাখা হোক না কেন, বস্তুটির ওজন বা ভার সেটি সকল অবস্থাতেই নিজের সাপেক্ষে একটি বিশেষ নির্দিষ্ট বিন্দু দিয়ে ক্রিয়া করে, ওই নির্দিষ্ট বিন্দুকেই ভারকেন্দ্র বলা হয়। তাহলে এই বস্তুটার ক্ষেত্রে ভারকেন্দ্র হয়ে যাবে জিটা। তাহলে এক্ষেত্রে আমরা জি এর অবস্থান নির্ণয় কিভাবে করব? তো জি এর অবস্থান নির্ণয় করবার জন্য আমরা ভরকেন্দ্র যেভাবে নির্ণয় করেছিলাম সেইভাবেই নির্ণয় করতে পারি। তো নির্ণয়ের জন্য আমরা এইরকম নিতে পারি, ধরে নিচ্ছি একটা কোঅর্ডিনেট নিয়ে নিচ্ছি, এটা ওয়াই অক্ষ আছে, এটা ধরে নিচ্ছি এক্স অক্ষ, এটা মূলবিন্দু। এইখানে ধরে নিচ্ছি একটা ভর আছে M1, এখানে ধরে নিচ্ছি আর একটা ভর আছে M2। এখান থেকে এটার দূরত্ব ধরে নিচ্ছি x1, এখান থেকে এটার দূরত্ব ধরে নিচ্ছি x2, এবং এর ভারকেন্দ্র যদি এটা হয়, এটা যদি G ধরি, এখান থেকে এই দূরত্বটা আমরা যদি x ধরি, তাহলে সমীকরণ অনুযায়ী লিখতে পারবো M1 x1 ভরকেন্দ্রের সমীকরণ নির্ণয়ের জন্য যা করেছিলাম, প্লাস এটাকে নিতে পারবো M2 x2 ইকুয়াস টু, এটার মোট ভরটা যদি ক্যাপিটাল M হয়, বা এটাকে ভেঙে লিখলে M1 প্লাস M2 ইন্টু এক্স নিতে পারি। এবার এটার বোথ সাইড আমরা জি গুণ করে যদি দেই, বোথ সাইড জি গুণ করতে পারি, তাহলে এটা প্রথম বস্তুর ওজন আর দূরত্বের গুণফল হয়ে গেল, এটা দ্বিতীয় বস্তু, এটা তৃতীয় বস্তুর জন্য। তাহলে এখান থেকে সমাধান করে আমরা এক্সটা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে লিখতে পারবো এক্স ইকুয়াস টু M1G ইন্টু x1 প্লাস M2G ইন্টু x2 বাই M1 প্লাস M2 ইন্টু G। और ওপর নিচে যদি জিটা ক্যান্সেল করি, x ইকুয়াস টু একই ব্যাপার আসবে M1 x1 প্লাস M2 x2 বাই M1 প্লাস M2। যদি দুইয়ের থেকে বেশি সংখ্যক ভর ধরি, তার ক্ষেত্রে এটা একাধিক সংখ্যা বা একাধিক টার্মস থাকবে। আর এখান থেকে আমরা নিতে পারবো x ইকুয়াস টু সামেশনে চলে যাব, এটা আসবে MI xi বাই নিচে আসবে সামেশন ওভার MI ওভার I। আর এটাই হচ্ছে তাহলে এক্স অক্ষ বরাবর ভরকেন্দ্রের রাশিমালা, ভরকেন্দ্র বলছি ভারকেন্দ্রের রাশিমালা। একইভাবে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর যাই, সেক্ষেত্রে ওয়াই ইকুয়াস টু লিখতে পারবো সামেশন ওভার MI YI বাই সামেশন ওভার MI ওভার I। জেড অক্ষ বরাবর যদি নেই, তাহলে এটা আসবে সামেশন ওভার MI ZI বাই সামেশন ওভার MI। তাহলে ত্রিমাত্রিকে যদি হয় এক্স ওয়াই আর জেডের অবস্থান এইভাবে আমরা নির্ণয় করতে পারি। এটাই হচ্ছে ভারকেন্দ্রের সমীকরণ বা রাশিমালা। নেক্সট এখানে কয়েকটা পয়েন্ট নেব। প্রথম পয়েন্ট নিতে পারি, যদি জি ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়। কনস্ট্যান্ট হয় বলতে, যদি ছোট বস্তু হয় তার ক্ষেত্রে জি এর মানটা ধ্রুবক হবে। যদি জি এর মান ধ্রুবক হয়, সেক্ষেত্রে ভারকেন্দ্র ও ভরকেন্দ্র অভিন্ন হবে। দ্বিতীয় নিতে পারি, যদি বৃহদাকার বস্তু হয়, উদাহরণ হিসাবে আমরা নিতে পারি হিমালয়। তাহলে হিমালয়ের শেপটা যদি আমরা মোটামুটি এইভাবে নেই, তাহলে দেখা যাচ্ছে এর উচ্চতা অনেকটা থাকার জন্য
এর ভারকেন্দ্রটা জি এর সাথে পরিবর্তন হবে এবং ভরকেন্দ্রটা কী হচ্ছে বস্তুর ঘনত্বের উপর নির্ভর করে, তাই ওটা চেঞ্জ হবে না। তাহলে এক্ষেত্রে আমরা দুটো পয়েন্ট নিতে পারি, যেহেতু হিমালয়ের ক্ষেত্রে নিচের পোর্শনটা চওড়া আর জি এরও পরিবর্তন আছে, তাই বলতে পারি উঁচু বা বৃহদাকার বস্তুর ক্ষেত্রে ভারকেন্দ্রটি ভরকেন্দ্রের তুলনায় কিছুটা নিচে অবস্থিত হয়। তাহলে এইটা যদি আমি সেন্টার অফ মাস বলি সিএম, অর্থাৎ এটাকে যদি ভরকেন্দ্র বলি, তাহলে বৃহদাকার বস্তুর জন্য ভারকেন্দ্রটা সেন্টার অফ গ্র্যাভিটি বা ভারকেন্দ্র এইটা কিছুটা নিচে অবস্থিত হবে। মানে এইটা যদি H1 হয়, এটা যদি H2 হয়, সেক্ষেত্রে H1 গ্রেটার দেন H2 হবে, কারণ এক্ষেত্রে জি এর মানটা পরিবর্তনশীল, অর্থাৎ এক্ষেত্রে দুটো জন্য আলাদা আলাদা হবে। নেক্সট 3 নাম্বার পয়েন্টটা নেব হচ্ছে কোনো বস্তুর ভরকেন্দ্রটি হলো সেই বিন্দু যে বিন্দু দিয়ে বস্তুর সমগ্র ওজন ক্রিয়া করে। তাহলে এখানে পয়েন্ট নেব ভারকেন্দ্র দিয়ে বস্তুর সমগ্র ওজন ক্রিয়া করে। এগুলা মনে রাখবার বিষয়। নেক্সট আমরা আসব ভারকেন্দ্রের অদ্বিতীয়তা। ভারকেন্দ্রের অদ্বিতীয়তা বলতে আমরা বলতে পারি যে কোনো বস্তুর একটির বেশি ভারকেন্দ্র থাকতে পারে না। তো কোনো একটা বস্তু যদি হয় তার একটি ভারকেন্দ্র থাকবে, একেই ভারকেন্দ্রের অদ্বিতীয়তা বলা যায়। তো মনে করা যাক দুটো বস্তু নিচ্ছি, ধরে নিচ্ছি এটা একটা বস্তু, মানে একই বস্তু আলাদা আলাদা অবস্থানে আছে। এক্ষেত্রে ধরে নিচ্ছি এর দুটো ভারকেন্দ্র আছে, একটা আছে জি এবং আর একটা আছে জি ড্যাশ, ধরে নিচ্ছি এরকম আছে। এবার বস্তুটাকে সামান্য একটু হেলালে ধরে নিচ্ছি এটা শিফট হবে, তো তখন কি জি আর জি প্রাইমটা আলাদা জায়গায় হবে, সেটাই আমরা আলোচনা করব। তো প্রাথমিক অবস্থায় ধরে নিচ্ছি যে দুটো ভারকেন্দ্র আছে, তাহলে এই বস্তুটা দুটো ভারকেন্দ্র নাম দিয়েছি, একটা জি একটা জি ড্যাশ। তাহলে ভারকেন্দ্রের সংজ্ঞা অনুযায়ী বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন তার ওজন জি এবং জি ড্যাশ বিন্দু দিয়েই ক্রিয়া করে। তাহলে এইটা কী হবে, উলম্ব রেখা হবে। এইবার আবার বস্তুর ওজন সর্বদা উলম্বভাবে নিচের দিকেই একটি ক্রিয়া রেখা বরাবর ক্রিয়াশীল, সেই কারণে জি জি প্রাইম রেখা অবশ্যই উলম্ব রেখা হতে হবে, এটা অবশ্যই উলম্ব রেখা হবে। এবার যদি এটাকে সাইড করি, সাইড করলে এরা আর উলম্ব রেখায় নেই, দুটো বিন্দু কিছুটা সেপারেশনে চলে গেছে বা আলাদা হয়ে গেছে। এখন বস্তুর সকল অবস্থানে জি জি প্রাইম রেখাটা উলম্ব হতে পারে না, তাহলে যে কোনো অবস্থান একমাত্র এরকম থাকলে উলম্ব রেখা হতে পারে, অন্য যে কোনো অবস্থানের জন্য এটা উলম্ব রেখা হতে পারে না। সুতরাং বস্তু দুটির ভারকেন্দ্রর কল্পনা অবাস্তব, এটা আমরা কল্পনা করতে পারি না। তো একটি বস্তুর একটি মাত্র ভারকেন্দ্রই সম্ভব, দুটো ভারকেন্দ্র সম্ভব নয়। তো এখান থেকে আমরা ভরকেন্দ্র আর ভারকেন্দ্রের পার্থক্যেও চলে যেতে পারি। ভর হচ্ছে এমন একটা বিন্দু যেখানে বল প্রয়োগ করলে বস্তুর শুধু রৈখিক গতি সৃষ্টি হবে, কোনো ঘূর্ণন গতি বা বৃত্তীয় গতি আসবে না। আর একটা সংজ্ঞা নিতে পারি, ভরকেন্দ্র হচ্ছে যেখানে পুরো বস্তুর ভরটা সঞ্চিত থাকবে বা কনসেন্ট্রেটেড থাকবে। ভারকেন্দ্র হচ্ছে যেখান থেকে বস্তুর ওজনটা উলম্ব বরাবর নিচের দিকে কাজ করবে বা পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করবে, তাকে বলা হচ্ছে ভারকেন্দ্র। এবার ভরকেন্দ্র আর ভারকেন্দ্র ততক্ষণ অদ্বিতীয় হবে যতক্ষণ পর্যন্ত জি এর মানটা ধ্রুবক থাকছে, অর্থাৎ ছোট বস্তুর ক্ষেত্রে বা সুষম বস্তুর ক্ষেত্রে এটা অদ্বিতীয় হবে। কিন্তু যদি বড় বস্তু হয়, উদাহরণ হিসাবে এখানে আমরা নিলাম বৃহদাকার বস্তু হিমালয়, সেক্ষেত্রে ভরকেন্দ্র আর ভারকেন্দ্রে সামান্য ডিফারেন্স আসবে। ভরকেন্দ্র কখনো শূন্য অবস্থানে যাবে না, কিন্তু ভারকেন্দ্র যেতে পারে, কারণ জি এর মানের উপর ভারকেন্দ্র থাকবে, তাহলে জিটা শূন্য হতে পারে। যেমন যেখানে জি নেই, অর্থাৎ মহাকাশে বা পরম যেখানে পৃথিবীর কেন্দ্রে জি এর মানটা শূন্য হলে সেক্ষেত্রে ভারকেন্দ্রের কোনো অস্তিত্ব থাকবে না, কিন্তু ভরকেন্দ্র সেখানে উপস্থিত থাকবে। নেক্সট আমরা সাম্যাবস্থা আলোচনা করব বা ইকুইলিব্রিয়াম, কিন্তু এখানে অভিকর্ষের অধীনে সাম্যাবস্থা আলোচনা করব। তো এটা তিনটা কেস হতে পারে। প্রথম হচ্ছে সুস্থির সাম্য, দ্বিতীয় নেব হচ্ছে অস্থির সাম্য, আর তৃতীয় নেব হচ্ছে নিরপেক্ষ সাম্য।
তাহলে প্রথম যদি আমরা সুস্থির সাম্য আলোচনা করি, খেয়াল রাখতে হবে যার ভারকেন্দ্র যত নিচে থাকবে সেক্ষেত্রে বস্তুটি তত বেশি সাম্য অবস্থায় থাকবে। এবার কোনো একটা বস্তুকে তার অবস্থান থেকে সরিয়ে যদি ছেড়ে দেওয়া হয়, সেটা যদি আবার পুনরায় তার আগে সেই অবস্থানে ফিরে আসে, মানে যেমন আমরা এইরকম একটি ব্লক নেই, ধরে নিচ্ছি এইবার এই ব্লকটাকে সামান্য একটু উঠিয়ে যদি ছেড়ে দেই, দেখা যাবে এইটা আবার এই অবস্থানেই ফিরে আসবে, তাহলে এর সাম্যকে সুস্থির সাম্য বলতে পারবো। কিন্তু যদি এই বস্তুটাকে আমরা এইভাবে রাখতাম, ধরে নিচ্ছি এর ক্ষুদ্র তলের রেসপেক্টে রাখতাম, এইবার এটাকে সামান্য একটু টেনে যদি ছেড়ে দেই, এটা নতুন অবস্থান এই রকম হয়ে যাবে, বড় তলের দিকে চলে যাবে, তখন বলতে পারবো বস্তুর সাম্যটা অস্থির সাম্য। মানে কোনো বস্তুকে সাম্যাবস্থা থেকে সামান্য বিচ্যুত করে ছেড়ে দিলে সে যদি পুরোপুরি বিচ্যুত হয়ে নতুন সাম্যাবস্থা অর্জন করে, এই দ্বিতীয় কেসে দেখা যাচ্ছে এটা পুরোপুরি নতুন সাম্যাবস্থা অর্জন করছে, তার ক্ষেত্রে এটাকে বলা হবে অস্থির সাম্য। আর সুস্থির সাম্যের ক্ষেত্রে কি হচ্ছে, কোনো বস্তুকে তার সাম্যাবস্থা থেকে সামান্য বিচ্যুত করে ছেড়ে দিলে যদি তার প্রাথমিক সাম্যাবস্থায় ফিরে আসে, অর্থাৎ এটা এইরকম ছিল এইরকম অবস্থায় আবার ফিরে আসবে, তার ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারবো সুস্থির সাম্য, এটাকে বলতে পারবো অস্থির সাম্য। আর নিরপেক্ষ বা উদাসীন সাম্য হচ্ছে, উদাহরণ হিসাবে আমরা নিতে পারি জলের মধ্যে যদি আমরা একটা বলকে ভাসিয়ে দিই, তাহলে এটা যেমন অবস্থাতেই থাকুক না কেন, এটা কি হবে, সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ এর অবস্থান অনুযায়ী এর সাম্যাবস্থাটা নির্দিষ্ট হচ্ছে না, যেমন অবস্থাতেই থাকবে সেটাই হচ্ছে তার সাম্যাবস্থা, তো সেইটাকে বলা হচ্ছে নিরপেক্ষ সাম্য। তাহলে আমরা তিনটা সাম্যাবস্থা সম্পর্কে জানছি। এবার এটা শর্ত কী হবে, সাম্যাবস্থার শর্ত হচ্ছে স্থিতিশক্তি যদি সর্বনিম্ন হয়, তার ক্ষেত্রে আমরা বলতে পারবো যে বস্তুটা সাম্যাবস্থায় থাকবে। যেমন এবার স্থিতিশক্তির হিসাবে স্থিতিশক্তিটাকে যদি আমরা ইউ দিয়ে ডিনোট করি, তাহলে এটা যদি ফার্স্ট ডেরিভেটিভ নেই, ধরে নিচ্ছি এক্সের রেসপেক্টে নিচ্ছি, ইউটা যদি ফাংশন অফ এক্স হয়, তাহলে ডি ডি এক্স ইকুয়ালস টু যদি জিরো হয়, অর্থাৎ এর ফার্স্ট ডেরিভেটিভ যদি শূন্য হয়, তাহলে বলতে পারবো ইউ এ সর্বোচ্চ মান থাকতে পারবে, সর্বনিম্ন মানও থাকতে পারবে। এবার যদি মানটা সর্বনিম্ন হয়, সর্বনিম্নর শর্ত হচ্ছে এটার সেকেন্ড ডেরিভেটিভ, অর্থাৎ ডি টু ফাংশন অফ ইউ এক্স বাই ডি এক্স টু ইকুয়ালস টু যদি পজিটিভ হয়, যদি এটা পজিটিভ হয় তার ক্ষেত্রে কি হবে, এর স্থিতিশক্তি সর্বনিম্ন হবে, সর্বনিম্ন হলে এই সাম্যটাকে আমি বলতে পারবো সুস্থির সাম্য। আর দু নাম্বার নিতে পারি, যদি ডি টু ইউ ফাংশন অফ এক্সে নিচ্ছি বাই ডি এক্স টু, অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়ালস টু যদি নেগেটিভ আসে, তার ক্ষেত্রে এর ইউটা মানে স্থিতিশক্তি এইটা কি হবে, সর্বোচ্চ হবে। যদি সর্বোচ্চ হয় এর সাম্যটাকে আমরা বলতে পারবো অস্থির সাম্য। আর তিন নাম্বার কেস নিতে পারি, যদি ইউ ফাংশন অফ এক্স ইকুয়ালস টু ধ্রুবক হয়, কনস্ট্যান্ট হলেও এটা জিরো হবে, যেহেতু ধ্রুবক হচ্ছে সেক্ষেত্রে আমরা বলতে পারি এইটা সেক্ষেত্রে নিরপেক্ষ সাম্য হবে। মানে এটা এক্সের উপর যদি নির্ভরশীল না হয় সেটাকে আমরা বলতে পারবো নিরপেক্ষ সাম্য। তাহলে এটা ম্যাথামেটিক্যাল ফর্মেটে আমরা দেখাতে পারি, যদি ফার্স্ট ডেরিভেটিভ জিরো হয় এটার সর্বোচ্চ বা সর্বনিম্ন দুটো মানই থাকতে পারে, যদি সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হয় এর মানটা সর্বনিম্ন হবে অর্থাৎ সুস্থির সাম্য, যদি এটা নেগেটিভ হয় তার ক্ষেত্রে কি হবে, এর যে শক্তিটা আছে সেটা সর্বোচ্চ হবে বা স্থিতিশক্তিটা সর্বোচ্চ হবে, সেক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি অস্থির সাম্য। এবং যদি ইউ ফাংশন অফ এক্স, অর্থাৎ যদি এটা এক্সের উপর ডিপেন্ড না করে বা এটা কনস্ট্যান্ট হয়, বা এটাকে এক্স না লিখে যদি ইউ ফাংশন অফ এ করে দেয়, কনস্ট্যান্ট হয়, সেক্ষেত্রে সাম্যটাকে আমরা বলতে পারি নিরপেক্ষ সাম্য। এইভাবে আমরা তিনটা সাম্যকে ব্যাখ্যা করতে পারি এখানে। যেমন সুস্থির সাম্যের কিছু বাস্তব উদাহরণ নেওয়া হয়, এক্সাম্পল নিতে পারি, যেমন আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন দুটো পায়ের মধ্যে যদি সামান্য কিছুটা গ্যাপ থাকে, অর্থাৎ পাদভূমির ক্ষেত্রফলটা যদি বেড়ে যায়, তার ক্ষেত্রে আমরা বলতে পারবো সুস্থির সাম্যে আছে। তো প্রথম উদাহরণ নিচ্ছি, মানুষের দাঁড়ানোটা, দাঁড়িয়ে থাকা বা দাঁড়ানোটা, দুটো পায়ের মধ্যে কি হবে, কিছুটা গ্যাপ থাকবে, যেমন আমরা প্যারাডের সময় দেখেছি সাবধান বিশ্রাম
পজিশন, এই পায়ের মধ্যে যদি কিছুটা গ্যাপ থাকে তাহলে বলতে পারি পাদদেশের ক্ষেত্রফলটা বেড়ে যাবে, সেক্ষেত্রে বলতে পারি সুস্থির সাম্য থাকবে। যেমন রেস্ট বলতে আমরা ঘুমানোকে বোঝাই এবং সেটা শুয়ে ঘুমানো বোঝায়। শুয়ে থাকা মানে কি হচ্ছে, সেক্ষেত্রে ভারকেন্দ্রটা নিচে নেমে আসছে এবং সেটা সুস্থির সাম্যে চলে যাচ্ছে। একইভাবে 2 নাম্বার, কোনো বইকে যদি আমরা রাখি, ধরে নিচ্ছি এটা যদি একটা বই হয়, এটাকে আমরা এইভাবে রাখতে পারি বা এইভাবে দাঁড় করিয়ে রাখতে পারি ছোট তলের উপরে, বা এটাকে আমরা চওড়া তলের উপরেও নিতে পারি। এইভাবে বইয়ের 3টা অবস্থানের জন্য আমরা নিতে পারি। এইটা আছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে এই 1 নাম্বার পজিশনের ক্ষেত্রে কি হচ্ছে, এর সাম্যাবস্থাটা সর্বোচ্চ, তাহলে এই 1 নাম্বারটাকে আমরা বলতে পারি সুস্থির সাম্য। একইভাবে দোতলা বাসের ক্ষেত্রে প্রথমে নিচটা ভর্তি করা হয়, তারপর উপরে ভর্তি করা হয়। দোতলা বাসের ক্ষেত্রে যদি না করা হয় সেক্ষেত্রে কী হবে, ভারকেন্দ্রটা উপরে উঠে যাবে এবং বাসটা উল্টে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। অর্থাৎ নিচের অংশ যতটা ভারী হবে তার ক্ষেত্রে সাম্যাবস্থা বজায় থাকবে। যেমন কিছু খেলনা থাকে যেগুলোকে যত খুশি ফেলে দেওয়ার চেষ্টা করা হোক বা উল্টে দেওয়ার চেষ্টা করা হোক, সেগুলো আবার পুনরায় ফিরে এসে দাঁড়িয়ে পড়ে। তো সেই খেলনাগুলোর নিচের অংশটা কী হচ্ছে, প্রচুর ভারী হয়, যার জন্য কী হয়, তার স্থিতিশক্তিটা নিচের দিকে থাকে বা কম হয়। উচ্চতা বা ভারকেন্দ্রটা নিচে থাকে এবং স্থিতিশক্তিটা কম হয়, তার জন্য কী হয়, ওটা সাম্যাবস্থায় থাকে। তাই ওটাকে যদি ঠেলে ফেলেও দেওয়া হয় সেটা কী হয়, আগের অবস্থায় ফিরে আসে। এগুলো হচ্ছে কিছু বাস্তব উদাহরণ। তো এইখানে এই শর্তটা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে, সেটা হচ্ছে স্থিতিশক্তির সাথে সাম্যাবস্থার শর্ত। স্থিতিশক্তি যদি সর্বনিম্ন হয় তার ক্ষেত্রে সুস্থির সাম্য, যদি সর্বোচ্চ হয় অস্থির সাম্য, আর যদি স্থিতিশক্তির উপর নির্ভরশীল না হয় সেক্ষেত্রে ওটা হয়ে যাবে নিরপেক্ষ সাম্য। তো এটাই এই চ্যাপ্টারের পুরো অংশটা।